ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনায় প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ থাকছি আমি রঞ্জন শান্ত। শুরুতেই জানাবো ম্যাচের ফলাফল। নিউ জার্সি কাঁপালো ইকুয়েডর, জার্মানিকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শ্রেয়তর অবস্থানে থেকে বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দেশটি। তবে ম্যাচেরও গ্রুপ ই এর চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জার্মানি, কুরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট। কানসাসে তিউনিশিয়ার জালে 3 গোল দিয়ে এফ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস, নকআউটে তাদের প্রতিপক্ষ মরক্কো। সুইডেনের সাথে ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, সুইডেনও উঠল সেরা 32-এ। প্যারাগুয়ের সাথে ড্র করে নকআউটে পৌঁছাল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে তুরস্কের কাছে হারল স্বাগতিক যুক্তরাষ্ট্র। সহকর্মী হাসিনুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তিনি প্রত্যেক দিনকার মতো আছেন এবং বেশ কিছু ম্যাচ হয়েছে হাসিনুর, তার মধ্যে ইকুয়েডর জার্মানিকে হারিয়ে দিয়েছে। এটাও একটা বড় ঘটনা বলা যায় আজকের দিনের। স্বাগত আপনাকে। অবশ্যই রঞ্জন, এটা একটা বড় ঘটনা, অবশ্যই আপসেটও বলতে পারে। তবে একটা বিষয় আমি দর্শকদের যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ইকুয়েডর কিন্তু এবার যে বিশ্বকাপ কোয়ালিফাইং আছে তারা কিন্তু সেকেন্ড ছিল তাদের অঞ্চলে, ল্যাটিন অঞ্চলে। তারা আর্জেন্টিনার পরের অবস্থানেই ছিল, কিন্তু ব্রাজিলের চেয়েও ভালো করেছিল তারা। তো সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং ইকুয়েডরের মিডফিল্ড কিন্তু খুবই ভালো। কাইসেডো আছেন, যিনি চেলসিতে খেলে থাকেন, অনেকে যারা প্রিমিয়ার লিগ ফলো করেন তাকে চিনেন, এবং বেশ কিছু ভালো মিডফিল্ডার আছে। তো ইকুয়েডরের এমন ফলাফলে আমি কিন্তু মানে খুব একটা হতবাক নয়। অবশ্যই এটা একটা আপসেট বলতেই হবে, এবং এটা আপসেটটা আরও বড় মনে হচ্ছে কেননা ইকুয়েডর যে ধরনের ফর্ম নিয়ে এসেছিল বিশ্বকাপে কোয়ালিফাইংয়ে, যে পারফরমেন্স তারা দেখেছিল, তারা কিন্তু নিজেদের প্রথম 2 ম্যাচে সেই পারফরমেন্সটা দেখাতে পারেনি। আজকে তাদের বাছা মরার লড়াই ছিল। তারা জানতো যে আজকে জার্মানির বিপক্ষে জিতলে তাদের সেরা তৃতীয় দল হিসেবে তাদের একটা পরের রাউন্ড কোয়ালিফায়ার করার সুযোগ থাকবে। তো আমার মনে হয় ইকুয়েডর যেভাবে গত 1-1.5 বছর পারফরমেন্স করেছে তারা এটা ডিজার্ভ করেছে। তো যাই হোক, আমরা একটু ম্যাচের পরিসংখ্যানটা দেখাতে চাই। জার্মানি এবং ইকুয়েডর কে কেমন করলো, কোথায় কারা এগিয়ে গেল। অবশ্যই জার্মানি বেশি ডমিনেট করেছে, বল পজিশন, আক্রমণের সংখ্যা সব কিছুতে। একটু যদি সেই জায়গাতে দেখাতে চাই, বল পজিশন জার্মানি প্রায় 61%, 39% ইকুয়েডর। অবশ্যই এখানে জার্মানি ডমিনেট করেছে। শর্টসের ক্ষেত্রেও জার্মানি বেশি, 11টা, ইকুয়েডর 7টা। পাসেসে অবশ্যই বেশি, 592, 378টা। ডুয়েলসে আবার বেশি জিতেছে ইকুয়েডর। তবে আমরা যদি এক্সজিটা দেখি, গোল এক্সপেক্টেড রেশিও যেটা বলে, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়েডর সবসময় বেশি থ্রেট ক্রিয়েট করেছে। তারা হয়তো আক্রমণের সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের সেই পার্সেন্টেজটা অনেক বেশি ছিল। তার 1.27 বা প্রায় 1.5-এর কাছাকাছি ছিল। পক্ষান্তরে জার্মানি 1-এর নিচে ছিল তাদের গোল এক্সজি রেট। তো সব কিছু মিলে আসলে ভালো হয়েছে। আমরা একটু প্লেয়ার রেটিংটা যদি দেখাতে চাই, জার্মানি তো খুব ভালো ছন্দ নিয়ে এসেছিল। এমন নয় যে তাদের শেষ ম্যাচে তারা অনেক ফুটবলারকে রেস্ট দিয়েছিল, সেটাও হয়নি। তারা কিন্তু একটি পরিবর্তন এনেছিল একাদশে। আরেকটি বিষয় একটু খেয়াল করার মতো, জার্মানি তাদের ফরমেশনটা কিন্তু এই ম্যাচে চেঞ্জ করেছিল। তারা এর আগের ম্যাচগুলোতে 4-2-3-1 ফরমেশনে খেলছিল, কিন্তু এখানে তারা এসেছে আসলে তারা 3 সেন্টার ডিফেন্ডার নিয়ে খেলেছে, 4-5-2-1 ফরমেশনে গিয়েছে। দুঃখিত, তারা 3-4-2-1 ফরমেশনে খেলেছে। তো সেই জায়গায় তারা একটা টেকনিক্যালি চেঞ্জ এনেছে। হয়তো এইটার মূল কারণ হবে যে তাদের ইকুয়েডরের যে মিডফিল্ডার ভালো, আমি যেটা বলছিলাম, ময়েসেস কেইডো সহ আরও প্লেয়ার ছিল, তাদের সঙ্গে মিডফিল্ডের নাম্বার গেমে জেতার জন্য এই সিদ্ধান্তটা হয়তো নিয়ে থাকতে পারে। তো যাই হোক, আমরা একটু প্লেয়ার রেটিং দেখি। আপনারা দেখছেন রেটিংগুলো দেয়া আছে, গ্রিন মার্কগুলো সবচেয়ে ভালো। অর্থাৎ জার্মানির যেভাবে পারফর্ম করা উচিত ছিল সেভাবে তারা কিন্তু করতে পারেনি। আমরা যদি দেখি, হ্যাভার্টজ 7.1 রেটিং ছিল। জার্মানির যে সুপার সাব উমদাফ, তিনিও কিন্তু নেমেছিলেন, তিনিও পরের দিকে গোল করতে পারেননি। ভিটস ভালো করেছেন, শুধু আক্রমণ ভাগে সবচেয়ে খারাপ গিয়েছে আসলে নেমেচা। উনি গত 2 ম্যাচেও ভালো পারফরমেন্স করেছিলেন, একটাতে গোলও করেছিলেন। মুসিয়ালার পারফরমেন্সটাও ভালো জানি, লিরয় সানে ভালো করেছেন, কিমিক ভালো করেছেন। আপনি যদি দেখেন, জনাতন, তার, রুডিগার, কেউই আসলে এক্সপেক্টেড অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি, বা ইকুয়েডর তাদের সেই সুযোগটা দেয়নি। পক্ষান্তরে আপনি ইকুয়েডরের রেটিং দেখুন, গ্রিন কালার কত বেশি। তাদের মিডফিল্ডটা দেখুন, একদম দুর্দান্ত। আমি যেটা কাইসোডের কথা বলছিলাম, ইয়েবোচ আছে, ভিটে আছে, অ্যাঙ্গোলো আছে, সব কিছু মিলে আমার মনে হয় ইকুয়েডর খুব ভালো এবং ব্যালেন্সড একটা দল। যদিও তারা খুবই আন্ডাররেটেড এই বিশ্বকাপে, এবং তারা প্রথম 2 ম্যাচ প্রত্যাশা পূরণ করতে না পেরে হয়তো তারা এই আন্ডাররেটেড বিষয়টা নিয়ে এসেছে তাদের মাঝে। তবে সব কিছু ছাপিয়ে রঞ্জন, আরেকটা বিষয় বা দর্শকদেরও বলি, সবচেয়ে বেশি আলোচনায় এই ম্যাচের রেফারির সিদ্ধান্ত। আমাদের কাছে একটা ছবি আছে,
জার্মানি তাদের বিশ্বকাপ ইতিহাসে আজকে দ্রুততম গোল পেয়েছে। আমরা যদি একটু ছবিটা দেখাতে চাই পরবর্তীতে, যে আমাদের যে ছবিটা আছে ফাউলের বিষয়টা নিয়ে, সেই ছবিটা একটু যদি দেখাতে যাই, আমাদের এই ফাউলের ছবিটা, এটা হচ্ছে বিল্ড আপের সময় জার্মানি যে প্রথম গোলটা পেয়েছিল, জার্মানির এই প্লেয়ারটা পাভলোভিচ, তিনি দেখেন তার বুটটা কোন জায়গায় উঠে গেছে, এখানে কন্ট্যাক্ট হয়েছে কি হয়নি। আরেকটা ছবি আছে, আমরা যদি সেটা একটু দেখাই, যে তার মাথায় বলটা লেগেছে, কিছুটা আঘাত এনেছে, এই ছবিটাতে দেখেও মনে হচ্ছে, এবং সেই প্লেয়ারটা কাতরাচ্ছিলেন। এই বিল্ড আপ থেকেই কিন্তু লিরয় সানে পরবর্তীতে গোলটা করেছেন। কিন্তু বিষয় হলো, এটা ম্যাচ রেফারি, যিনি ম্যাচের রেফারি ছিলেন, তিনি ফাউল দেননি। তিনি তো ফাউল দেননি ভিআর, এখন তো ভিআরের সুযোগ আছে ইন্টারভিন করার ক্ষেত্রে, ভিআরও ইন্টারভিন করেনি। তো এই বিষয়টা নিয়ে ইকুয়েডর ম্যাচ শেষে কমপ্লেন করেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা এক্সপার্ট আছে ম্যাচ শেষে কথা বলেছেন, সবাই এটাকে ফাউল বলেছেন। এই গোলটা কিভাবে অ্যালাউ হলো সেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে। আমি যদি ফিফার একটু নিয়মের কথা বলি, যে আসলে ফিফার নিয়ম কি বলে, এটা নিয়ে একটা তর্ক আছে, এটা কন্ট্যাক্ট লেগেছে কি লাগেনি। তবে ফিফার যে নিয়ম আছে সেটা বলছে যে পা যদি মাথার উপরে উঠে যায় বা সেই জায়গায় যদি ট্যাকেল হয়, সেটা স্পর্শ না হলেও যে একটা ঝুঁকি থাকে মাথার সঙ্গে বুটের আঘাতের, সেই কারণেও এটা ফাউল। এবং যদি টাচ হয়ে যায় সেটা রেড কার্ড অফেন্সও হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে অবশ্যই এই গোলটি অবৈধ ছিল এবং এটি নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। সেক্ষেত্রে স্বভাবতই এই বিষয়গুলো চলে আসছে। গত ম্যাচে ভিনিসিয়াসের গোলটা যেভাবে বাতিল হয়েছে, এর আগে আমরা আরও বেশ কিছু ম্যাচে কিলিয়ান এমবাপ্পের একটা বাতিল হয়েছিল সিদ্ধান্ত, ইউএসএ সঙ্গে আরেক দলের ম্যাচে একটা এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ছিল, আর্জেন্টিনার ম্যাচে, আলজেরিয়ার ম্যাচে যে মেসির যে ফাউলে কোনো কার্ড দেওয়া হয়নি সেটা নিয়ে বিতর্ক আছে। তো সব কিছু মিলিয়ে এবারের বিশ্বকাপে মাঠে লড়াইটা যেমন ভালো হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই ধরনের বিতর্কগুলো থেকেই যাচ্ছে। রেফারি এবং ভিআর এই সিদ্ধান্তগুলো বারবার প্রায় অলমোস্ট এক ম্যাচ দুই ম্যাচ পরপরই আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই ম্যাচ নিয়ে অ্যানালাইসিস। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে আপসেট যতটা হয়েছে তার চেয়ে এখন অন্তত এক্সপার্টদের মাঝে এই ফাউলটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। একেবারে হাসিনুর, এবং এত আসলে ম্যাচ, 104টা ম্যাচ, এত ঘটনা, নিশ্চয়ই কিছু ঘটনা চোখে এড়িয়ে যাচ্ছে, যদিও ভিএআর আছে, তারপরও আমরা প্রায়শই দেখছি যে কিছু ঘটনা নিয়ে আসলে আপিল করা হচ্ছে, কিংবা হয়তো পরবর্তীতে সেই সিদ্ধান্তগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে আরও একটা আলোচনার জায়গা যেটা বড়, সেটা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে। সেটা নিয়ে গতকাল পর্যন্ত তো অনেক আলোচনা হয়েছে যে এফ গ্রুপের রানার্স আপ তারা হবে, এবং জাপান সুইডেনের সাথে ড্র করে তারা সেই রানার্স আপটাই হয়েছে, 5 পয়েন্ট নিয়ে তারা সেখানে আছে, এবং নেদারল্যান্ডস তারা 7 পয়েন্টস নিয়ে এই গ্রুপ চ্যাম্পিয়ন। সুতরাং ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দল জাপান, সেটা তো নিশ্চিত হয়ে গেল। তো এই সেরা 32-এর লড়াইটা সেলেসাওদের বিপক্ষে জাপানের কেমন হতে যাচ্ছে? তারা তো এখন পর্যন্ত ম্যাচ হারেনি, ড্র করেছে এবং একটা জিতেছে। নেদারল্যান্ডস হলে বেশি শক্ত হতো নিশ্চয়ই ব্রাজিলের জন্য। জাপান ব্রাজিলের সেরা 32-এর খেলা কেমন হতে পারে, আপনার কি মনে হয়? আপনি যদি বলেন পেন অন পেপারে নেদারল্যান্ডস কিন্তু জাপানকে হারাতে পারেনি, সেই ক্ষেত্রে যে হলপ করে বলার সুযোগ আছে যে খুব বেশি দুই দলের শক্তির পার্থক্য, সেটাও নেই। তবে অবশ্যই মাইন্ড গেম একটা তো থাকেই। নেদারল্যান্ডস নামের ভারেই অনেক বড় দল, সেই জায়গা থেকে অবশ্যই কিছুটা স্বস্তিদায়ক হবে ব্রাজিলের জন্য যে তবে জাপান কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, এশিয়ার সবচেয়ে ভালো রেটিংধারী দল। তারা খুব সম্ভবত 21, আমি যদি ভুল না করি 20-21 এরকমই হবে তাদের রেটিং। তো খুব ভালো দল, এবং বিশ্বকাপে আমার মনে হয় এখন পর্যন্ত ব্রাজিল চতুর্থ ম্যাচে গিয়ে সবচেয়ে টাফ ফাইটটার মধ্যে হবে। এবং আমরা যদি একটু দেখাতে চাই ম্যাচটা কোথায়, কবে, কখন। জাপান কিন্তু এখন পর্যন্ত মানে আমি যদি বলি তাদের টাকাশিয়া কাবু যেই প্লেয়ারটা ছিলেন, তিনি আসলে রিয়াল মাদ্রিদে খেলতেন, বার্সেলোনার একাডেমিতে বড় হয়েছিলেন, তিনি ইনজুর্ড। এটা একটা জাপানের জন্য বড় ব্লো। কিন্তু তাছাড়াও জাপানে সেইভাবে মেগা স্টার নেই, কিন্তু কালেকটিভ পারফরমেন্স করেই তারা কিন্তু রেজাল্টটা আদায় করে নিয়েছেন। তো তাদের স্পিড হচ্ছে সবচেয়ে বড় তাদের শক্তি। তারা দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের আক্রমণ বা বল রিকভার সব ক্ষেত্রেই সেটা কার্যকরী ছিল, এবং ব্রাজিলকে সেই বিষয়টা আসলে আমার মনে হয় মাথায় রাখতে হবে যা জাপানের বিপক্ষে মাঠে নামার সময়। আমরা যদি খেলাটা দেখি, সোমবার রাত 11টায় হিউস্টনে হবে খেলাটা। হিউস্টন নামটা অনেকেই পরিচিত, বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচও খেলেছিল এখানে যখন টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেই হিউস্টনেই খেলা। তো এটাই আর কি মোটামুটি জাপান হচ্ছে, এটা তো সবাই জেনেই গেছে। আমরা একটু আরেকটা আমাদের কাছে তথ্য আছে, একটু দেখাতে চাই ব্রাজিলের সম্ভাব্য পাথওয়েটা কেমন হতে পারে। তারা যদি এই ম্যাচ জেতে তার পরবর্তীতে কাদের মুখোমুখি হবে, কিংবা জাপান যদি জেতে, সেই পাথওয়ের একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় বলে রাখি, আইভরি কোস্ট নরওয়ে যেই ম্যাচটা আছে আজকে, এই গ্রুপের কিন্তু খেলা আছে। ফ্রান্স, নরওয়ে সহ এই গ্রুপের
এখন পর্যন্ত যেই স্ট্যান্ডিং আছে সেই অনুযায়ী আমরা রেখেছি। এখন পর্যন্ত সেই গ্রুপে আসলে নরওয়ের গ্রুপে ফ্রান্স টপে আছে, নরওয়ে 2 আছে, সেই হিসেবে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত তাদের কোয়ালিফিকেশন নিশ্চয় সেই হিসেবে ব্রাজিল এবং জাপান এখান থেকে যে দল জিতবে তাদের সঙ্গে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে। এখানে আইভরি কোস্ট ফিক্সড, এখানে নরওয়ে নাকি ফ্রান্স সেটা এখন পর্যন্ত যদি নরওয়ে এবং ফ্রান্সের যে ম্যাচ আছে আজকে সেখানে যদি ড্র হয় সেক্ষেত্রে এইভাবেই থাকবে। সেক্ষেত্রে নরওয়ের সঙ্গে ব্রাজিলের দেখা হবে। আবার নরওয়ে যদি গ্রুপ সেরা হয়ে যায় সেক্ষেত্রে আইভরি কোস্টের সঙ্গে ফ্রান্স আসবে, সেক্ষেত্রে ফ্রান্সের সাথে ব্রাজিলের দেখা হবে। তারপরে রাউন্ড অফ 62 থেকে তো কোয়ার্টার ফাইনাল যাচ্ছেই। নিচে মেক্সিকো স্কটল্যান্ড তারা রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে এবং ইকুয়েডরের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ আছে। এই 2 দলের আসলে বিজয়ী দল আমরা যদি ধরেই নিই নামের বিচারে স্কটল্যান্ড মেক্সিকোর সঙ্গে মেক্সিকোর জেতার সম্ভাবনা বেশি, বা স্কটল্যান্ডই আসুক না কেন। ইকুয়েডর তো জার্মানিকে যেভাবে হারিয়েছে সেক্ষেত্রে ইংল্যান্ডেরও কিন্তু এখন একটা সমীহ তাদের মধ্যে জাগাতে হবে। ইংলিশদেরই যদি আমরা ফেভারিট ধরি সেক্ষেত্রে ইংলিশরা আসলে মেক্সিকো বা স্কটল্যান্ডের বিপক্ষে তাদের মুখোমুখি হবে। আমাদের কাছে আরেকটা পাথওয়ে আছে যারা বাকি দল কনফার্ম হয়েছে সেটা একটু দেখাতে চাই। অন্য দলের ক্ষেত্রে বাকি কোন দল কার মুখোমুখি হচ্ছে সেই কার্ডটাও আমরা দেখাতে চাই। আমাদের আরেকটা তথ্য আছে সেটা একটু দেখাবো। আসলে অন্য যেই দলগুলো কোয়ালিফাই করেছে ইতিমধ্যেই তারা কোন অবস্থানে আছে বা তারা কেমন আছে সেই জিনিসটাও দেখাতে চাই, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে ফ্রান্স এবং নরওয়ের বিষয়টা আসলে সমাধান হয়নি। সেই জায়গায় ফ্রান্স এবং সুইডেন হবে এবং জার্মানি এবং প্যারাগুয়ে মুখোমুখি হচ্ছে। সেক্ষেত্রে ফ্রান্স যদি শীর্ষে থাকে জার্মানি এবং ফ্রান্সের দেখা হওয়ার সম্ভাবনা আছে রাউন্ড অফ 16-এ। সাউথ কোরিয়া কানাডা ম্যাচে আমি কানাডাকে এগিয়ে রাখবো। কানাডা যদি রাউন্ড অফ 16-এ আসে মরক্কো এবং নেদারল্যান্ডস, এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। এখানে যে কোনো দলই জিততে পারে, মরক্কো খুব ভালো দল, নেদারল্যান্ডসও খুব ভালো দল, অর্থাৎ কানাডাকে পাওয়ার সম্ভাবনা বেশি নেদারল্যান্ডস এবং মরক্কোর জয়ী দলের মধ্যে। তো এখন পর্যন্ত যেই স্ট্রাকচারটা হয়েছে, যেই দলগুলো কোয়ালিফাই হয়েছে সেই হিসেবে আসলে পাথওয়েটা এমনই হওয়া উচিত। এই আসলে আমার কাছে ফিকচার বা সম্ভাব্য সূচি নিয়ে আপডেট ছিল রঞ্জন। একেবারে হাসিনুর তেমনটাই দেখছিলাম। তবে ব্রাজিল আসলে জাপানের ম্যাচটা যদি জিতেও যায় 16-এ অর্থাৎ রাউন্ড অফ 16-এ 32-এর পর বোধহয় সবচেয়ে কঠিন সমীকরণের মুখে পড়তে যাচ্ছে, অর্থাৎ বড় দলগুলোর কথা আপনি বলছিলেন, সেখানে ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে। তবে সেরা 32-এর কথা যদি বলি এখানেও তো নিশ্চয়ই অঘটন ঘটার সুযোগ আছে, কারণ 32 দল হলেও যারা মিডিওকার টিম বা এর আগে যেমন আপনি জাপান বা অন্যান্য দলের কথা বলছিলেন, সেই জায়গায় যদি আপনাকে একটা প্রশ্ন করি যে সেরা 32-এও অঘটন ঘটার কেমন সম্ভাবনা আপনি দেখছেন? অনেক সম্ভাবনা আছে। যারা 32-এ এসেছে তারা তো কোয়ালিফাই করেই এসেছে। আর আপনি যদি এই জাপানের কথা বলেন, আমি যদি ইকুয়েডরের কথা বলি, যেমনটা বলছিলাম যে ইকুয়েডর আজকে জার্মানিকে হারিয়েছে, কেননা তারা ইংল্যান্ডকে হারাতে পারে। আপনি যদি দেখেন যে বাকি যেই ম্যাচগুলো আছে, আপনি ফ্রান্সের কথা ধরুন না কেন, তারা হারতেই পারে, যে কোনো দলে আসলে যে কোনো ম্যাচে হারতে পারে। আপনি স্পেন যেমন দেখেন, তারা কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল প্রথম ম্যাচেই। তো এই ধরনের আপসেটগুলো তো হতেই পারে। এবং নকআউট পর্ব যখন শুরু হচ্ছে, এখন তো ড্র হবে না, অতিরিক্ত সময় যাবে, টাইব্রেকার আসবে। তো আসলে নকআউট পর্বটাই আপসেটের একটা বিষয়। গ্রুপ স্টেজে আপনি একটা ম্যাচ হারলে কিংবা ড্র করলে সেটা রিকভার করার জন্য আপনি আরও 2টা ম্যাচ পেয়ে যান। তো সেই জায়গায় সেই সুযোগটা তো নকআউট পর্বে থাকছে না। একটা ব্যাড ডে বা একটা প্রতিপক্ষ কোনো দলের খুব ভালো দিন যে কোনো দলকে আসলে কিক আউট করে দিতে পারে। রাইট। তো আমরা ব্রাজিলের কথা জানলাম হাসিনুর, আমরা যদি আর্জেন্টিনার কথাও বলি, তাদেরও প্রতিপক্ষ তো হিসেব নিকাশ সমীকরণ মিলিয়ে উরুগুয়ের সঙ্গে মেলানো হচ্ছে যে টপ 32-তে বা নকআউটে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে হতে পারে। আর্জেন্টিনার বিষয়ে এখন পর্যন্ত সমীকরণ কি বলছে? আসলে উরুগুয়েকে পেতে যাচ্ছে কিনা তারা? আসলে আর্জেন্টিনার বিষয়টা এখনও চূড়ান্ত নয়। আজকে রাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে সেটা চূড়ান্ত হবে। উরুগুয়ে যে গ্রুপটা আছে, স্পেন, টেকনিক্যালি আমি কাগজে কলমে যদি বলি এখনও 4 দলের বিপক্ষে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা আছে। আমাদের কাছে একটা গ্রুপ রেটিংটা আছে, আমরা ওই গ্রুপের আসলে যদি পয়েন্ট রেটিংটা দেখি, স্পেনের যে গ্রুপটা, সেই গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখে আর একটু বোঝানোর সুবিধা হবে। আমি সেটা একটু দেখাতে চাই আপনাদেরকে। আমরা যদি দেখি এখন গ্রুপ এইচের যে দ্বিতীয় দল হবে, যেহেতু আর্জেন্টিনা টপে আছে, তাদের সঙ্গে আসলে খেলা পড়বে। এখন আমি কেন বলছি 4 দলের সঙ্গে, আপনি দেখুন স্পেনের পয়েন্ট 4, উরুগুয়ের পয়েন্ট 2। আজ স্পেন এবং উরুগুয়ের ম্যাচ আছে। এখন এই ম্যাচে যদি উরুগুয়ে জিতে দেয়, আমি যদি যুক্তির খাতিরে ধরি, সেক্ষেত্রে আসলে উরুগুয়ের পয়েন্ট হয়ে যাবে 4, কিন্তু গোল ব্যবধান +4, সেটাও মাথায় রাখতে হবে। এখন উরুগুয়ে যদি বড় ব্যবধানে জিতে যায় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। তবে উরুগুয়ে একটা আপসেট ঘটিয়ে যদি দিয়েও থাকে, তাও ক্ষেত্রে যে 4 গোলের ব্যবধানে তারা স্পেনকে হারাবে, সেই জায়গাটা অনেকটা কঠিন। সেই হিসেবে আমরা যদি তর্কের খাতিরে স্পেনকে বাদ দিতেই পারি, যে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ পড়ার প্রবাবিলিটি খুবই কম, কেননা উরুগুয়ে স্পেনকে হারাবে, আবার 4 গোলের যে ব্যবধান সেটা জয় করে যাবে, এটা সিমস লাইক ইম্পসিবল মনে হচ্ছে আপাতত, কিন্তু বাস্তব হতেই পারে। সেক্ষেত্রে আমরা স্পেনকে আপাতত বাদ রাখি। এখন উরুগুয়ে যদি জিতে যায় সেক্ষেত্রে তো উরুগুয়ে হচ্ছে, বা
যদি ড্র করে তাদের পয়েন্ট 3 হবে। এখন কেপ ভার্দে সৌদি আরব খেলা আছে, কেপ ভার্দের পয়েন্টও কিন্তু 2, উরুগুয়ের গোল ডিফারেন্স 0, কেপ ভার্দের পয়েন্ট গোল ডিফারেন্স 0। এখন কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হবে 4। এখন আজকের ম্যাচে উরুগুয়ে স্পেনের বিপক্ষে হারের সম্ভাবনাই কিন্তু বেশি, দুই দলের সামর্থ্য, সাম্প্রতিক ফর্ম, সেক্ষেত্রে যদি হয়ে যায় কেপ ভার্দের পয়েন্ট 4 হয়ে যাবে, স্পেনের পয়েন্ট হয়ে যাবে কিন্তু বেশি। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যৌক্তিক সমাধান কেপ ভার্দে এবং উরুগুয়ের ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আপনি যদি দেখেন সৌদি আরব যদি আবার কেপ ভার্দেকে হারিয়ে দেয়, সৌদি আরবের 1 পয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরব আবার 2-এ উঠিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আবার উরুগুয়ে হেরে যায়। তো আসলে এখন পর্যন্ত যে কোনো দল, আপনি যদি বলেন উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরব, এই 3 দলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ পড়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমরা যদি সাম্প্রতিক পারফরমেন্স এবং মুখোমুখি আজকের রেজাল্টের কথা ধরি, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত উরুগুয়ে নয়, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ পড়ার সম্ভাবনাটা বেশি। এবং শুধু তাই নয় রঞ্জন, আমরা যদি পরের রাউন্ড অফ, আমি যেমন দেখালাম যে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, যে সমীকরণগুলো আসছে, আর্জেন্টিনার পাথওয়েটা তুলনামূলক অনেক সহজ হবে অন্য বড় দলগুলোর বিপক্ষে। আমি যদি পর্তুগাল দেখি, পর্তুগালের ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, এই টাইপের, স্পেন, এই টাইপের দেশগুলোর মুখোমুখি হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আর্জেন্টিনার মেসির আর্জেন্টিনা অনেকটা সহজ পাথওয়ে দিয়ে যাবে। তারা এক্ষেত্রে বরাবরই লাকি হয়ে থাকে, এবারও তারা একটা সহজ পাথওয়েতেই পড়েছে আর কি। নামের বিচারে মোটামুটি ছোট দলগুলোই তাদের সামনে পড়ার সম্ভাবনা খুব বেশি। একেবারে একটা বড় ম্যাচ আছে, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু কেপ ভার্দের কথা আরেকটু বলা যায় কিনা, তারা এখনো ম্যাচ হারেনি 2 ম্যাচে এবং সৌদি আরব তাদের সামনে এখন খেলবে। আপনি বলছিলেন যে ম্যাচটা পরে আসলে যে প্রতিপক্ষগুলো আর্জেন্টিনার হতে পারে, অনেকেই কন্টেন্ডার এখানে বা সব দলগুলো। আমরা কেপ ভার্দের স্পেনের সঙ্গে 0-0-তে ড্র আর উরুগুয়ের সঙ্গে 2-2-এ ড্র করেছে। মানে তারা একেবারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে কতটা সম্ভাবনা দেখাচ্ছে, এবং যদি বড় দলের বিপক্ষেই পড়ে, যেটা পড়বে স্বাভাবিকভাবে সেরা 32-এ, তাহলে তাদের আসলে ওই অঘটনের সম্ভাবনা কতটা দেখছেন যে কেপ ভার্দে সেই রাউন্ডটাও টপকে যাওয়ার সম্ভাবনা? কেপ ভার্দের আসলে আজকের গেম প্ল্যানটা একটু আলাদা হবে। আজকে তারা জয়ের জন্য খেলবে, এর আগে তারা বড় দলগুলোর বিপক্ষে কিন্তু ড্রয়ের জন্য খেলেছে। তো অবশ্যই আমার মনে হয় সেই ট্যাকটিক্সেই থাকবে তারা। স্পেনের সাথে যেই ট্যাকটিক্সে নেমেছিল, একটা ফুটবলে পরিচিত ফেস আছে যেটা বলে পার্ক দ্য বাস। আপনি বাস পার্ক করে রাখুন গোল পোস্টের সামনে, যেন কোনোভাবেই গোল না হয়ে থাকে। এটা হোসে মরিনোর একটা প্রবাদ। তো যাই হোক, অল আউট ডিফেন্সে তারা যাবে। আমার মনে হয় যে ব্লু প্রিন্টটা তারা স্পেনকে যেভাবে আটকেছিল, 5 জন ডিফেন্ডার থাকবে কন্টিনিউয়াসলি, সেই সাথে তাদের গোলকিপারের পারফরমেন্স তো আমরা ইতিমধ্যেই সারা বিশ্বে সবাই জেনে থাকে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে কেপ ভার্দের ভালো পসিবিলিটি আছে পরের রাউন্ডে যাবার, এবং তারা অল আউট সর্বোচ্চটা দিয়ে আর্জেন্টিনার সঙ্গে লড়বে। অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট। আমার মনে হয় স্পেন যেভাবে হেরেছে বা কেপ ভার্দের ট্রাপে পড়েছিল প্রথম ম্যাচে, সেই ম্যাচ থেকেও তারা শিক্ষা নিতে পারবে। তবে যাই হোক, কেপ ভার্দের জন্য খুব ভালো একটা বিশ্বকাপ যাচ্ছে। তাদের যারা দেশের মানুষ আছে নিশ্চয়ই তারা এটা অনেক উপভোগ করছে, তাদের জন্য অনেক শুভকামনা থাকবে। একেবারেই। তবে রাত 1টায় নরওয়ে ফ্রান্স লড়াইটা নরওয়ে ফ্রান্স তেমনটা নিশ্চয়ই এমবাপ্পে আর হালান্ড। সুতরাং তারা যেভাবে শুরুটা করেছিল জোড়া গোলে এবং ডমিনেট করছে স্বাভাবিকভাবে দুই দলের দুই পোস্টার বয়, এই লড়াইটা বা এই দ্বৈরথটা কেমন হতে যাচ্ছে, অর্থাৎ দল হিসেবে ফ্রান্স নরওয়ে এবং প্লেয়ার হিসেবে এমবাপ্পে হালান্ড? আমরা যদি র্যাঙ্কিংয়ের কথা ধরি বা নামের হিসেবে ধরি, তাহলে কিন্তু খুব বড় একটা ম্যাচ আপনার কাছে মনে হবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারে। নরওয়ে কিন্তু দারুণ ফর্মে আছে। নরওয়ে তাদের বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে ইউরোপিয়ান অঞ্চলে 8টা ম্যাচে কোনোটাতেই হারেনি, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি 32 গোল। তারা স্পেন, পর্তুগাল, ফ্রান্স সবার চেয়ে বেশি গোল করেছিল, এবং তা আমি এর আগে একটা প্রতিবেদনও করেছিলাম যে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স হতে পারে নরওয়ে যদি সেমিফাইনালও কোয়ালিফাই করে আমি কিন্তু মোটেও অবাক হবে না। যাই হোক, ফ্রান্স এবং এই ম্যাচের প্রসঙ্গে আসে, আমরা একটু দেখাতে চাই সম্ভাব্য একাদশ দু দলের কেমন হতে পারে। পেন অন পেপারে অবশ্যই ফ্রান্স অনেক সুপিরিয়র টিম, আমরা তাদের সম্ভাব্য একাদশটা দেখাতে পারি। তারা এই ফরমেশনটা আপাতত খেলাচ্ছেন তাদের কোচ, 4-2-3-1 ফরমেশনেই তারা খেলছেন। মেগনান তাদের গোলকিপার রেগুলার, তিনি থাকছেন। জুল কুন্ডে থাকবেন রাইট ব্যাকে, উপমেকানো সালাইবার জুটি মোটামুটি কনফার্ম। থিও হার্নান্দেজ আছেন লেফট সাইডে। মিডফিল্ডের প্রথম ম্যাচটাতে তারা শুরু করেছিলেন শুয়ামিনিকে দিয়ে, কিন্তু গত ম্যাচে কোনে ভালো করেছে, আমার মনে হয় কোনের উপরেই তারা আস্থা রাখবে, এবং রেবিওর জায়গাটা তো মোটামুটি পাকা। ফ্রন্ট ফোর আমরা যদি বলি, সেই হিসেবে এমবাপ্পে তো টপে থাকছেন, মেইন স্ট্রাইকার হিসেবে অলিসে অবশ্যই থাকবেন যদি ইনজুরি সমস্যা না থাকে। অলিসে এবং ডেম্বেলের জায়গাটাও পাকা। ডেম্বেলে নাম্বার 10 ভূমিকায় খেলছেন। বারকোলা গত ম্যাচে প্রথম খেলেছিলেন, প্রথম ম্যাচটাতে শুরু করেছিলেন ডেজারি ডুও, কিন্তু সেই জায়গায় বারকোলাকে রাখা হয়েছে। ফ্রান্সের বেঞ্চটা কিন্তু খুবই স্ট্রং, অনেক নামি দামি সুপারস্টার বসে আছে বেঞ্চে, তো তাদের সেই ফ্লেক্সিবিলিটি আছে। আমরা একটু নরওয়ের একাদশটা দেখাতে চাই। তারা আর্জেন্টিনা যে ফরমেশনটাতে খেলে থাকে, ক্লাসিক্যাল ফরমেশন 4-4-2 ফরমেশনে খেলে থাকেন। স্ট্রাইকার দিয়েই শুরু করি, এটাই হল্যান্ডের মানে নরওয়ের
সবচেয়ে শক্তির জায়গা। আপনি দেখেন আর্লিং হ্যালান্ড আছেন এবং সরলট আছেন। যারা সরলতের খেলা দেখে থাকেন, অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে থাকেন, তিনি কিন্তু খুবই লিথাল একজন স্ট্রাইকার। তার ফিনিশিং খুব ভালো, বক্স টু বক্স দারুণ। নামের বিচারে অতটা হাই প্রোফাইল নয়, কিন্তু যারা তার খেলাটা দেখে থাকেন অসম্ভব। ওয়ার্ল্ডের মানে যারা ট্রেডিশনাল নাম্বার 9 আছে তাদের মধ্যে তিনি দুর্দান্ত। আর হ্যালান্ডের কথা তো আসলে নতুন করে বলার কিছুই নেই। বাকি যেগুলো দেখেন, আপনি যদি নাম্বার 10টা দেখেন, তাদের রাইট মিডফিল্ডের মার্টিন ওডেগার্ড, আর্সেনালের ক্যাপ্টেন, তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আর্সেনালকে লিগ শিরোপা জিতিয়েছেন, সব ট্রফি জিতিয়েছেন, আসলে সম্ভাব্য বড় ট্রফিগুলো। এবং বাকি যেই দলটা আছে তারা সবাই কিন্তু মোটামুটি ইউরোপের টপ টায়ারে খেলে এবং বেশ ভালো একটা দল। তবে মেইন যেটা আজকের ম্যাচে দ্বৈরথে থাকবে এমবাপ্পে এবং হ্যালান্ডের লড়াই। এটা দারুণ অসাধারণ একটা লড়াই হতে যাচ্ছে। একটু দেখাতে চাই দুই সুপারস্টারের, বিশ্বের এই মুহূর্তে সেরা দুই স্ট্রাইকারের দ্বৈরথটা কেমন। কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হ্যালান্ড বিশ্বকাপ এখন পর্যন্ত 2টি করে ম্যাচ খেলেছেন, দুজনেই কিন্তু 2টি করে গোল করেছেন। প্রথম ম্যাচে হ্যালান্ডও 2টি গোল করেছেন, কিলিয়ান এমবাপ্পেও দ্বিতীয় ম্যাচেও 2টি গোল। বিশ্বকাপ গোল যদি দেখি, মানে আমি এই বিশ্বকাপে তো আমরা 4টি করে গোল করেছেন দুজনেই, সেটি বললাম। ওভারঅল বিশ্বকাপে এমবাপ্পের গোল 16টি, এটা তো আমরা সবাই জানি, এবং হ্যালান্ডের গোল 4টি। কেননা হ্যালান্ডের এটি প্রথম বিশ্বকাপ, এর আগের 2 বিশ্বকাপে মানে তিনি নরওয়েতে খেলা শুরু করার পর তার দল কোয়ালিফাই করতে পারেনি। জাতীয় দলের হয়ে মোট ম্যাচ খেলেছেন এমবাপ্পে 100টি, হ্যালান্ড খেলেছেন 52টি। হ্যালান্ড কী পরিমাণ ক্ষুরোধার, তাকে যে এমবাপ্পের চেয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই, সেটা পরের তথ্যটাতে দেখুন। 52 ম্যাচে নরওয়ের হয়ে হ্যালান্ড গোল করেছেন 59টি, এমবাপ্পে 100 ম্যাচে 60 গোল করেছেন। অর্থাৎ আপনি গোলের রেশিওতে যদি দেখেন, এমবাপ্পের চেয়ে কিন্তু ঢের এগিয়ে হ্যালান্ড। তবে সেটা ডিপেন্ড করে, ফ্রান্সের হয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা স্ট্রাইকার এমবাপ্পে, তো এমবাপ্পেকেও সেই রেসপেক্টটা দিতে হবে অবশ্যই। তো আমার কাছে মনে হয় দারুণ এক লড়াই হতে যাচ্ছেন। যারা এই ম্যাচটা দেখবেন, আমার মনে হয় এই বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে জমজমাট লড়াই দেখবেন, না দেখলে মিস হবে। দেখার আমন্ত্রণ থাকবে সবাইকে। একেবারে হাসানুর, আমাদের আরও কিছু বাকি আছে আলোচনা, তবে এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্ক একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন রোড টু নিউ ইয়র্ক, যেখানে আমাদের সহকর্মী মুজলিমিন তারেক পুরো বিশ্বকাপটা ইউএসএতে কাভার করছেন, নানা ঘটনা সেখানকার তুলে ধরছেন। সেখান থেকে আমরা বুলস রাইডের একটা গল্প জানবো সহকর্মী মুজলিমিন তারেকের কাছ থেকে। আমরা সেই স্টোরিটা দেখব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রোড টু নিউ ইয়র্কের নতুন একটি পর্বে। আমরা আছি টেক্সাসে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বুল রাইডিং। আমরা আমাদের দেশে ষাঁড়ের লড়াই দেখি, কিন্তু বুল রাইডিংটা আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে খুব একটা প্রচলিত না। টেক্সাসের কাউবয়দের জন্য এটি দারুণ একটা রোমাঞ্চকর এবং জনপ্রিয় খেলা, যেটি বেশ বিপজ্জনক বটে। আমরা টেক্সাসে এসে এই অভিজ্ঞতাটা নিতে ভুল করিনি, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ক্যাপা ষাঁড়, সেই ষাঁড়ের উপরে একজন কাউবয়কে মিনিমাম 8 সেকেন্ড থাকতে হয়, এক হাত উপরে থাকতে হয়, নাহলে সে কোয়ালিফাইড হবে, না হলে সে হচ্ছে ডিসকোয়ালিফাইড হবে। এরকম একটা রোমাঞ্চকর খেলা, এটাকে বুল রাইডিং বলে, এবং এই টেক্সাসের বেশ জনপ্রিয় খেলা। এই খেলাটা আপনাদের সাথে এই খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করব। মাঠে চলছে বুল রাইডিং আর গ্যালারিতে দর্শন। এখানেও কিন্তু সেই মেসি টেক্সাসের এই ঐতিহ্যবাহী খেলার সাথে পরিচিত হবে সেই সুযোগটা দেখতে পাচ্ছেন। যেগুলো হচ্ছে টেক্সাসের অন্যতম জনপ্রিয়
সারা বিশ্বে। এই ছিল আজকে রোড টু নিউ ইয়র্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।